বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ভয়াবহ বার্তা, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য একটা ভয়ঙ্কর বার্তা। সবকিছু মিলিয়ে এই সরকারের ক্ষমতার ভিত্তিগুলো এখন খুবই নড়বড়ে। যদি জনগণের একটা আন্দোলন এই সরকারকে ধাক্কা দেয়, তাহলে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা খুব কঠিন হবে। সরকারের অবৈধ ক্ষমতার ভিত্তি, অবৈধ ক্ষমতার খুঁটিগুলো যে একের পর এক ভেঙে পড়ছে, নিশ্চিতভাবে ভেঙে পড়ছে, সেই বিষয়টা আজকের এই আলোচনায় পরিষ্কার হবে। সরকার আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি ছাড় পাচ্ছে না এই বাজেটের আগে, বিষয়টা সম্পর্কে হয়তো আমরা ইতিমধ্যে জেনে গেছি, এবং আদৌ পরবর্তী কিস্তিগুলো পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। আরেকটা বিষয়, বেনজিরের বিরুদ্ধে যে রায় দিয়েছে আদালত, সেই বিষয়টা কিভাবে সরকারের খুঁটিকে নাড়িয়ে দিচ্ছে, এই বিষয় দুটো নিয়ে কথা বলবো। পাশাপাশি ভারত এবং চীনের মধ্যে ব্যালেন্সের ক্ষেত্রে সরকার যে জায়গাটাতে আটকে আছে, যে তিস্তা প্রকল্প নিয়ে সরকার চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করার জায়গায় সবচেয়ে বড় বিপদে আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বেনজির এবং আজিজের ব্যাপারে সরকারি দলের সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন, এবং ডোনাল্ড লুর সফরের শেষে তিনি যে বলেছিলেন নতুন এই সরকারের সাথে দুর্নীতি নিয়ে, দুর্নীতি প্রতিরোধের জায়গায় তারা একত্রে কাজ করতে চান, এবং সেটার সাথে সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের যে একটা যোগসূত্র আছে, এবং এই সবকিছু যে সরকারকে প্রচন্ড রকম একটা টালমাটাল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। সরকার বাজেটের আগে যে আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি ছাড় পাচ্ছে না, সেই ব্যাপারটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। এই রিপোর্টটা আমরা একটু দেখে নেই। বাজেটের আগে আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি ছাড় দেওয়ার জন্য আইএমএফ এর বোর্ড মিটিং এ তোলা না হলেও সেখানে কিন্তু গ্যাবন এমনকি সোমালিয়ার মতো দেশকে ঋণের অনুমোদনের জন্য তোলা হয়েছে, কিন্তু বাংলাদেশের নাম সেখানে নেই। সেখানে আরেকটা দেশের নাম আছে লুক্সেমবার্গ। 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে না বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার আইএমএফ এর নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে দেখা গেছে 31 মে পর্যন্ত বাংলাদেশের নাম নেই। তবে গ্যাবন, সোমালিয়া, লুক্সেমবার্গের ঋণ অনুমোদনের জন্য 29 থেকে 31 মে পর্যন্ত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে। এদিকে জাতীয় সংসদে 6 জুন আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। এর আগে চলতি মাসের অবশিষ্ট দিনগুলোয় আইএমএফ এর নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে নেই তৃতীয় কিস্তির ঋণের বিষয়টি। সম্প্রতি আইএমএফ এর ঋণের শর্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ঋণের স্মার্ট সুদ হার তুলে নিয়ে বাজার করে ছেড়ে দেয়। বাড়ানো হয়েছে ডলারের দাম। বাংলাদেশের সঙ্গে আইএমএফ এর প্রায় $5.25 বিলিয়ন ঋণ চুক্তি রয়েছে। এর মধ্যে দুটো কিস্তি আমরা পেয়েছি। $1.15 বিলিয়ন তৃতীয় কিস্তি পাবার কথা ছিল, এবং গত 8 মে বাংলাদেশ সফররত আইএমএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত হয়েছে, কিন্তু সেটা নির্বাহী বোর্ডের সভায় অনুমোদন সাপেক্ষে ছাড় করা হবে। এখন নির্বাহী বোর্ডের সভায় অনুমোদনের জন্য সেটা উপস্থাপন করা হচ্ছে না। সামনের যে বোর্ড মিটিং গুলো রয়েছে শিডিউলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, তার মানে এই বাজেটের আগে বা আমরা ধরে নিতে পারি 30 জুনের আগে সরকার আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি অর্থাৎ $1.15 বিলিয়ন পাচ্ছে না। পরবর্তী কিস্তি পাবার জন্য, চতুর্থ কিস্তি পাবার জন্য যে শর্তগুলো সরকারের সামনে ছিল, তার মধ্যে একটা ছিল রিজার্ভের লক্ষ্যমাত্রা। সেটা ছিল $20.11 বিলিয়ন। সেটা কমিয়ে $14.75 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে আইএমএফ। কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে $13 বিলিয়ন নিচে আছে রিজার্ভ, এবং প্রতি মাসে $1 বিলিয়ন বেশি করে রিজার্ভ ক্ষয় হচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি আগামী মাসের মধ্যে এই রিজার্ভটা $11 বিলিয়ন ঘরে চলে আসবে। কারণ যে ট্রেন্ডটা চলছে গত 1 বছরের বেশি সময় ধরে, প্রত্যেক মাসে $1 থেকে $1.5 বিলিয়ন করে আমাদের রিজার্ভ ক্ষয় হয়, অর্থাৎ চলতি হিসাবের ঘাটতি। এর মধ্যে যেহেতু নতুন করে এই $1.15 বিলিয়ন ঋণের কিস্তি ছাড় বাংলাদেশ পাচ্ছে না, সেক্ষেত্রে $14.75 বিলিয়ন যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করার কোনো সম্ভাবনা নেই। ফলে পরবর্তী কিস্তিগুলো পাওয়ার ক্ষেত্রেও নিঃসন্দেহে একটা ঝুঁকি তৈরি হচ্ছে, একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। ইতিমধ্যে গত বছর 2023 সালে মুডিস বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ $5 বিলিয়ন ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছে।
অর্থাৎ দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা ঋণ খেলাপি হয়েছি। ফলে আগামী দিনে IMF এর ঋণের কিস্তি আদৌ আমরা পাবো কিনা, আমরা দুটো কিস্তি পেয়েছি, পরবর্তী কিস্তিগুলো পাবো কিনা সেটা নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে। এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো, IMF এর ঋণের পরিমাণটা $4.7 বিলিয়ন। এটা অ্যামাউন্ট হিসেবে অনেক বড় না, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড়। কারণ IMF যখন কোনো একটা দেশকে ঋণ দেবার জন্য যোগ্য মনে করে, তখন অন্তত পশ্চিমা বিশ্ব সমর্থিত যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা বিশ্ব ব্যাংক, ADB, IDB, জাইকার মতো প্রতিষ্ঠানগুলোর কথা মনে করতে পারি, তারা আপনাকে ঋণ দিতে সম্মত হয়। কিন্তু যখন IMF কোনো দেশ থেকে সরে যেতে চায় এবং IMF মনে করে এই দেশটা ঋণ পাবার জন্য যোগ্য না, তখন এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ পাবার সম্ভাবনাও কমে যায়। এবং বাংলাদেশের এই মুহূর্তে রিজার্ভের যে পরিমাণ, তাতে আমরা যদি এখন ঋণ না পাই, আমাদের ঋণের কিস্তি পরিশোধের যে চাপগুলো রয়েছে, এখন তো আমরা ঋণের কিস্তি পরিশোধ করছি নতুন করে ঋণ নিয়ে, ফলে আমরা ঋণের কিস্তিগুলো পরিশোধ করতে পারবো না। সামনে এখন তো শুধুমাত্র সুদের কিস্তি দিচ্ছি আমরা, সামনে আসল টাকার কিস্তিও দেওয়া শুরু করতে হবে আমাদেরকে আগামী বছর থেকেই। ফলে তখন আমরা পুরোপুরি ভাবেই ব্যর্থ হবে এবং অবশ্যই আগামী বছর পর্যন্ত আমাদের যেতে হবে না, যদি আমরা কোনোভাবে IMF এর ঋণের কিস্তিগুলো না পাই এবং সাথে সাথে অন্যান্য দাতা সংস্থাগুলো ঋণদাতা সংস্থাগুলো ঋণ যদি আমরা না পাই, তাহলে বাংলাদেশের অর্থনীতি নিশ্চিতভাবেই ধসে পড়বে। আরেকটা বিষয়, বেনজির এবং আজিজকে নিয়ে গতকাল ওবায়দুল কাদের সরকারি দলের সাধারণ সম্পাদক একটা মন্তব্য করেছেন, বলেছেন তাদেরকে বাঁচাতে যাবে না সরকার, তাদেরকে সেভ করবে না সরকার। সাবেক তিনি সেনাপ্রধান হন, তিনি IGP হন না কেন, তাদেরকে বাঁচাতে যাবে না। এই বার্তাটা বর্তমানে যারা কর্মরত আছেন, যেমন পুলিশের বর্তমান যিনি IG আছেন, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে, তিনি র্যাবে ছিলেন এবং 2021 সালের 10 ডিসেম্বর মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে যখন র্যাব এবং র্যাবের 6 জন সাবেক বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হলো, সেই তালিকায় তিনি ছিলেন। এখন তিনি নিশ্চিতভাবে ভাববেন, যখন আমি সাবেক হয়ে যাব, তখন যদি আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসতে শুরু করে, তখন সরকার আমার পাশে দাঁড়াবে না। অথচ এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতেই এই অপকর্মগুলোর সাথে যুক্ত হয়েছেন এবং অপকর্ম করার খাতিরে সরকার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, যার মধ্য দিয়ে তারা বিপুল সম্পদের মালিক হয়েছে। কিন্তু সরকারকে তো তারা অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। সুতরাং বর্তমানে যারা কর্মরত আছে, তাদের মধ্যে নিঃসন্দেহে একটা সন্দেহের জায়গা সরকারের বিরুদ্ধে তৈরি হচ্ছে। নিঃসন্দেহে সরকার তাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সন্দেহের জায়গাটা নিশ্চিতভাবেই তৈরি হবে। কারণ যে ব্যবস্থাটা নেওয়া হলো, আদালত রায় দিয়েছে, কিন্তু আমরা জানি বাংলাদেশে সবকিছুই তো আসলে সরকারের নিয়ন্ত্রণ করে। এখানে দুদক কিংবা নির্বাচন কমিশন কিংবা আদালতের কথাও আমরা বলতে পারি, সবকিছুই আসলে সরকার নির্ধারণ করে, সরকারের সর্বোচ্চ জায়গা থেকেই আসলে এগুলো নির্ধারিত হয়। সুতরাং সরকারের ইশারা না থাকলে বেনজির বিরুদ্ধে এই ধরনের রায় আসতো না নিশ্চিতভাবে। সেটা বেনজির আজিজরা খুব ভালো করে জানেন, বর্তমানে যিনি IG আছেন পুলিশের, তিনিও খুব ভালো করে জানেন। সুতরাং তাদেরকে সরকার হয়তো বোঝাবার চেষ্টা করবে, তোমরা বিপদে পড়লে আমরা তোমাদের পাশে থাকবো, কিন্তু তারা আসলে সেটা কতটা আমলে নেবেন সেটাই এখন বড় প্রশ্ন। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে মানবতা বিরোধী কর্মকাণ্ডে অভিযুক্তদের পাঠানোর বিষয় নিয়ে যেভাবে আলোচনা শুরু হয়েছে, এবং ডয়চে ভেলের ডকুমেন্টারি সম্পর্কে নিশ্চয়ই ইতিমধ্যে আমরা জেনে গেছি, আমি নিজেও এটা নিয়ে গতকালও একটা ভিডিও করেছে। নেত্র নিউজে যেভাবে একের পর এক রিপোর্ট আসছে বাংলাদেশ সম্পর্কে, এবং সেখানে তথ্য প্রমাণ সহকারে, ছবি সহকারে যেভাবে উপস্থাপন করা হয়েছে, পাশাপাশি জাতিসংঘ যেভাবে রিয়্যাক্ট করেছে এবং তারা তদন্তের কথা বলেছে এবং তদন্তের পর তারা সেই অভিযুক্তদের ফিরিয়ে দেবার কথা বলেছে, এটা নিঃসন্দেহে সেনাবাহিনী থেকে শুরু করে যে সমস্ত বাহিনীগুলো থেকে শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়, সেখানে অবশ্যই একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করবে এবং সরকারকে অন্ধভাবে এতদিন যে সমর্থনটা তারা দিয়েছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে, সেই সমর্থনটা আদৌ আর সামনে দেবে কিনা সেটা নিয়ে নিঃসন্দেহে একটা আশঙ্কার জায়গা তো সরকারের মধ্যেও তৈরি হচ্ছে। কিন্তু সরকারের কিছু করার নেই। আজিজ কিংবা বেনজিরের
পক্ষে সরকার এখন কিছু করতে পারছে না। কারণ আমাদের মনে থাকবার কথা, ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি বলে গেছেন দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য সরকারের সাথে আলোচনা করেছেন। সরকারের সাথে এই জায়গাটাতেই মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায় এবং ডোনাল্ড লু ফিরে যাওয়ার সাথে সাথেই আজিজের বিরুদ্ধে স্যাংশনটা আসলো। তার মানে ডোনাল্ড লু বাংলাদেশ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট হতে পারেনি এবং সরকার সাথে সাথেই বেনজিরের বিরুদ্ধে আদালতের মাধ্যমে এই রায়টা দিল, অর্থাৎ বেনজিরের সম্পদ বাজেয়াপ্ত করা, তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা। এই সিদ্ধান্তটা আসলো আদালতের মাধ্যমে, কারণ সরকার নিঃসন্দেহে ভয় পেয়েছে। এখন সরকার ভাবছে তারা নিজেরা যদি এই ধরনের উদ্যোগ না নেয়, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যে তালিকাটা অনেক দীর্ঘ এবং যার মধ্যে সরকার এবং সরকারের অলিগার্করা রয়েছেন, সরকারের অনেক মন্ত্রীর নামও আছে, তাদের বিরুদ্ধে এখন সরকার নিজে যদি ব্যবস্থা না নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকবে। সেটা পুরো সিস্টেমকে আরো বেশি মাত্রায় কাঁপিয়ে দেবে। ফলে সরকার এখন নিজেরাই ব্যবস্থা নেবার একটা আইওয়াশ করার চেষ্টা করছে। কিন্তু এর মধ্য দিয়ে যে বার্তাগুলো বর্তমানে যারা কর্মরত আছেন বিভিন্ন বাহিনীতে, এমনকি আমলারা, এমনকি সরকারের অলিগার্ক, যারা এতদিন এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, যে নেক্সাসটা এই সরকারের ক্ষমতার ভিত্তি, তারা সামনের দিনে আর এই সরকারকে সমর্থন দেবে কিনা, এই সরকারের উপরে আস্থা রাখবে কিনা, সেটা নিয়ে নিঃসন্দেহে তারা নিজেদের মধ্যে অবশ্যই আলোচনা করছেন। এবং এই জায়গাতে সম্ভবত সরকার চরম একটা বিপদে পড়তে যাচ্ছে। কারণ এই সরকার তো আর জনগণের শক্তিতে ক্ষমতায় নাই, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাই। যারা তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের মধ্যেই যদি সরকারের প্রতি অবিশ্বাস তৈরি হয়, আস্থার জায়গায় যদি ভাটা পড়ে, তাহলে সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আরেকটা বিষয়, এই ব্যাপারে অবশ্য আমি এর আগেও কথা বলেছি, চীন এবং ভারতকে ব্যালেন্স করার যে জায়গাটা, নির্বাচনের আগে আমরা দেখেছি চীন এবং রাশিয়া প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন দিয়েছে, এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা চেষ্টা করেছে, প্রকাশ্যে তারা সমর্থন দিয়েছে আওয়ামী লীগকে এবং হাসিনা সরকারকে। ভারত প্রকাশ্যে কোনো কথা না বললেও ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে এই সরকারকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছে, সেই বিষয়টা আমরা অনেকেই মনে করি এবং এই ব্যাপারটা মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত। কিন্তু উভয় পক্ষ, অর্থাৎ চীন এবং ভারত, উভয় পক্ষকে এতদিন ব্যালেন্স করে রাখতে পারলেও তিস্তা ইস্যুতে উভয় পক্ষকে ব্যালেন্স করে রাখা সম্ভব হচ্ছে না। এবং সরকার যেহেতু প্রচন্ড আর্থিক সংকটে আছে, তাই তারা চীনের কাছে ইতিমধ্যেই 36 বিলিয়ন ইউয়ান চেয়েছে, যেটা $5 বিলিয়ন সমপরিমাণ। এবং আপনি যদি চীনের কাছ থেকে এই সাহায্যটা নেন, যদি না নেন তাহলে আপনি অর্থনীতিকে টিকে রাখতে পারবেন না, আর যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে তিস্তা প্রকল্প চীনের হাতে দিয়ে দিতে হবে। কারণ চীন আপনাকে তো অবশ্যই শুধু শুধু তার স্বার্থ ছাড়া আপনাকে $5 বিলিয়ন সমমূল্যের ইউয়ান দেবে না। এবং সেটা যদি হয়, আপনি চূড়ান্তভাবে ভারতের সমর্থন হারাবেন, এই সরকার চূড়ান্তভাবে ভারতের সমর্থন হারাবে। কারণ তিস্তার যে প্রকল্পটা, এটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। শিলিগুড়ি করিডোরের জন্য সবচেয়ে বড় হুমকি এখন এই তিস্তা প্রকল্পে চীনের চলে আসাটা। ফলে এই জায়গাতে ব্যালেন্স করতেও সরকার নিশ্চিতভাবে ব্যর্থ হবে। সে যদি অর্থনীতি টিকিয়ে রাখতে চায়, যেটা ইতোমধ্যে তারা চেষ্টা করছে চীনের সাথে, তাহলে সে ভারতের সমর্থন হারাবে। আর যদি সে ভারতের পক্ষে চলে যায়, তাহলে চীন, অর্থাৎ ভারতকে ব্যালেন্স করতে, ভারতকে ম্যানেজ করতে তারা যদি তিস্তা প্রকল্প চীনকে না দেয়, তাহলে অবশ্যই চীনের কাছ থেকে আর্থিক সাহায্যটা তারা পাবে না।